ব্লাস্ট সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। প্রত্যেকটা এপিসোডের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয়ে কথা বলবো এবং যেই কথাগুলো আসলে আমাদের বলাটা খুব জরুরি, এবং সেখানে কথা কেবল আমি বলছি না, আমার সাথে আমন্ত্রিত অতিথি থাকবেন যার কাছ থেকে আসলে আমরা এই নির্দিষ্ট বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, এবং অবশ্যই তিনি একজন বিশেষজ্ঞ এবং এই সম্পর্কিত তার যেই তথ্য জ্ঞান যা কিছুই থাকবে সেটা আমাদের নিজেদেরকে আরেকটু বেশি শিক্ষিত করে তুলবার জন্য অনেক বেশি সহযোগিতাপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। চলুন এবারে জেনে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজ আমরা কথা বলবো সাইবার সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষার পথে দাবিসমূহ। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের আমন্ত্রিত অতিথি মনীষা বিশ্বাস, যিনি লিগ্যাল স্পেশালিস্ট ব্লাস্ট এবং ফোকাল পার্সন সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম। স্বাগত মনীষা আপু, আবারও আপনার সাথে কথা হয়ে যাচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি আজকে, সাইবার সহিংসতা প্রতিরোধ। সাইবার সহিংসতা আসলে এমন একটা জায়গায় রূপ নিয়েছে ইদানিং, মনে হয় যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আমার আসলে মাঝে মাঝে মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আর ব্যবহার করতে চায় না, এই বুলিংগুলো আর অনেক সময় নিতে ইচ্ছা করে না, বা আমাকে যে করছে নট লাইক দ্যাট, আমাদের আশেপাশের অনেককেই দেখে আসলে এই বুলিংয়ের শিকার হচ্ছে, এবং কখনো কখনো আসলে পর্যায়টা এমন একটা মাত্রায় চলে যাচ্ছে ওই মানুষটার পক্ষে আসলে মেনে নেওয়াটা কঠিনতর হয়ে যাচ্ছে। সো খুবই সময় উপযোগী একটা বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আমি একটু শুরুতেই জানি, নারী ও শিশুর প্রতি সাইবার সহিংসতা প্রতিরোধ প্ল্যাটফর্মের উদ্যোগ এবং এর পটভূমিকা বা পটভূমি সম্পর্কে একদম বিস্তারিত একটু জানি। ধন্যবাদ। আমরা প্রথমত আমরা যখন কোভিডের সময় ছিলাম তখন আমরা দেখেছি যে কি পরিমাণ মানুষজন আসলে মোবাইলের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল, কারণ আমাদের জীবনটা আসলে ওই চার কোণার একটা ঘরের মধ্যে আটকে আছে, এবং আমরা চাচ্ছিলাম যে এন্টারটেনমেন্টের জন্য হলো একটু মোবাইল একটু দেখি, আর তো কোনো উপায় ছিল না। এক্স্যাক্টলি। এবং আমাদের পড়াশুনোও ওখানে চলে গেছে। আমরা দেখেছি যে আমাদের অনলাইন ক্লাসেস বেড়ে গেছে, আমরা দেখেছি আমাদের অনলাইন মিটিং বেড়ে গেছে, জুমে মিটিং করা বেড়ে গেছে, এবং খুব স্বাভাবিক যে জিনিসটা, যেখানে আমরা আসলে বাচ্চাদেরকে মোবাইল কিংবা ল্যাপটপ দিতে চাইতাম না, সেটাও আমাদেরকে দিতে হয়েছে ক্লাসগুলো করার জন্য। এক্স্যাক্টলি। এবং এরপরে যেটা হয়েছে যে একটা তো গ্যাপ অলরেডি ছিল, কারণ আমরা যেটা আপনি বলছেন, আমরা আমাদের সন্তানকে প্রথমত এটা সম্পর্কে ওয়েল ওরিয়েন্টেড করে দিই, এবং পরবর্তীতে যখন হঠাৎ করে আমরা এই যে ডিভাইসটা ওদের হাতে তুলে দিলাম, এরপরে দেখা গেল যে সহিংসতার পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকলো। 2020 সালে একই জিনিস, এবং 2021 সালে এই কোভিডের মাত্রা তখনও কমেনি, এবং তখনও দেখা যাচ্ছিল যে সহিংসতা বাড়ছে। যখন পৃথিবীর অনেকগুলো জায়গাতে এটা নিয়ে কথা হচ্ছিল, বাংলাদেশে এটা নিয়ে আলাপটা খুবই সীমিত ছিল। তো ব্লাস্টের একটা মিটিংয়ে এই সমস্যাটা নিয়ে মানে কিভাবে সম্বোধন করা যায় সমস্যাটাকে, সেটা নিয়ে আমরা বেশ কয়েকটা সংগঠন মিলে বসছিলাম, এবং সবাই মিলে যেটা বলছিল যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি যাতে করে এই অ্যাডভোকেসি যেগুলো হচ্ছে বা সমস্যাগুলোকে কালেকটিভলি কিভাবে অ্যাড্রেস করা যায় সেটার একটা সমাধান হয়তো আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারবো। রাইট। সো 2022 সালের ডিসেম্বরে আমরা প্রথম এই একটা মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে একটা প্ল্যাটফর্ম করে এই জায়গাটাতে একটা কালেকটিভ অ্যাডভোকেসির কাজটা করা যায়। সো তার প্রেক্ষিতেই সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের সূচনা। ওকে, আমি একটা ক্ল্যাপ করতে চাই ব্লাস্টের জন্য, কারণ আসলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে তারা দৃষ্টিগোচর করলেন এবং সেখানেই থেমে থাকলেন না, সেটা নিয়ে আসলে অনেককে একত্রীভূত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন। সো ইনিশিয়ালি আমরা 13টা সংগঠন কাজ করা শুরু করেছিলাম, এবং এরপরে পরবর্তীতে অনেকগুলো সংগঠন আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করছে, এবং এখন বর্তমানে 14টি সংগঠন আমরা কাজ করছি, এবং অনেকগুলো সংগঠন আমাদের সাথে কাজ করার জন্য উৎসাহ দেখিয়েছে। এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে কাজগুলো করার চেষ্টা করছি সেটি হচ্ছে প্রথমত ব্লাস্ট যে কাজটি করে, যে কাজটি করতে অভ্যস্ত ব্লাস্ট, লিগ্যাল সাপোর্ট দেওয়া, সেই কাজটা আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইনিশিয়েট করার চেষ্টা করছি। রেফারেল সার্ভিস আমাদের একটা অন্যতম সার্ভিস, যে সাপোর্টটা হয়তো আমরা দিতে পারছি না, বিশেষ করে টেকনিক্যাল সাপোর্ট যেটা, সেই সাপোর্টটা আমরা রেফারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। এবং সেই সাথে যে জিনিসটা এখনো অনেক বেশি আন্ডারটোন অবস্থায় আছে, মনোসামাজিক সেবা,
সেটা আসলে কিভাবে দেওয়া যেতে পারে সেটা নিয়ে কাজ হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা চেষ্টা করছি আমাদের প্ল্যাটফর্মে কোনো একটা মনোসামাজিক সংগঠন যাতে যুক্ত হয়, যাতে করে এই ভুক্তভোগী যারা আছে তাদেরকে অ্যাটলিস্ট ফোনে যদি রিচ করা যায়, ওই মনোসামাজিক কাউন্সিলিংটা যাতে দেওয়া যায়। এবং সেই সাথে আমরা আরেকটি যে কাজটি করছি, অ্যাডভোকেসির যে একটা বড় সড়ো জায়গা আছে, যেটা আমি প্রথমে বলছিলাম যে আলাপটা খুব একটা বেশি হয় না। অনেক ক্ষেত্রে এই আলাপটা ন্যাশনাল পর্যায়ে রয়ে যায়। হয়তো সুমি আপা, আপনি হয়তো বুঝতে পারছেন যে ফেসবুকে এই জিনিসটা দেওয়া উচিত না। আমি যখন কিনা একটা স্কুল স্টুডেন্ট, আমার হয়তো ওই কিউরিয়াসিটি থেকে বা ওই লিটারেসি থেকে আমার হয়তো জিনিসটা জানা নেই। তো যার কারণে দেখা যায় অনেক ভুক্তভোগী আসলে ওই জায়গা থেকেও আসে। এবং এই ন্যাশনাল লেভেলের যে নীতিগুলো বা আইনগুলো যাতে করে একদম প্রান্তিক লেভেল পর্যন্ত যেতে পারে এবং এই আলোচনাগুলো যাতে ওখানে পর্যন্ত হয়, সেই জন্য আমরা কাজ করছি। এবং ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন, মানে এই আইনগুলোকে প্রপার বাস্তবায়ন কিভাবে হতে পারে সেটা নিয়ে আসলে অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকেও আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে কাজ করছি। বাহ, কি দুর্দান্ত একটা উদ্যোগ আসলে। কারণ নারীদেরকে নিয়ে, নারী বা শিশুদেরকে নিয়ে ভাবনা, সেটা যেমন থাকে কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরা সবাই যে আসলে ভাবছি না তেমন নয়, ভাবি, কিন্তু ভাবার পরে যে আসলে পরের স্টেপটা কি হওয়া উচিত সেখানে হয়তো আটকে যাই। এবং আপনারা সবাই মিলে আসলে সেই জায়গাটাকে তৈরি করেছেন যেখানে আসলে আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারবো, সহযোগিতা পাবো, এবং তার পাশাপাশি যেটা বলছিলেন যে মেন্টাল যে সাপোর্টটা, মেন্টাল যে কাউন্সেলিংটা, সেই জায়গাগুলো পাবো। আপনাদেরকে নির্দিষ্ট কিছু দাবি রয়েছে এই জায়গাতে, সেই দাবি, মানে আমি জানি যে সুস্পষ্ট কিছু দাবি আছে, সেটা সম্পর্কে আমরা যখন সো বেসিক্যালি আমরা যখন বসি আর আমরা এই 14টা সংগঠন মিলে আমরা চেষ্টা করছিলাম যে আমাদের অ্যাটলিস্ট একটা গাইডলাইন থাকা দরকার, আমরা কিসের জন্য কি উদ্দেশ্যে আমরা কাজ করি। রাইট। তো সবাই মিলে ব্রেইনস্টর্মিং করে আমরা 7টা দাবির কথা বলছি। এই 7টা দাবি মূলত হচ্ছে আইনি পার্সপেক্টিভ থেকে, আরেকটা হচ্ছে প্রযুক্তিগত সচেতনতার জায়গা থেকে, একটা হচ্ছে কাঠামোগত যে পরিবর্তন আমরা চাই সেই জায়গা থেকে। সো প্রথমে যদি আইনি যে দাবিগুলো আছে আইনি পার্সপেক্টিভ থেকে, সেখানে আমরা বলছিলাম যে আমাদের যখন এই প্ল্যাটফর্মটা হচ্ছিল তখন আমরা আমাদের যে দেশে আইনটা ছিল সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। এবং এই আইনের মধ্যে আমরা দেখতে পাই যে এই আইনটা যদি বলি, শুরুতে যে জিনিসটা মাথায় আসে যে এটা সাংবাদিকদের বাক স্বাধীনতাকে রোধ করছে, এটা অনেক ক্ষেত্রে মানুষের বাক স্বাধীনতাকে রোধ করছে। বাট এই আইনটা যে কোনো না কোনোভাবে নারী শিশুদের সাইবার সহিংসতাকেও অ্যাড্রেস করতে পারে সেটা কখনোই আলাপ করা হয়, বা যদিও ধারাগুলোতে কিছু কিছু আছে সেটা ইন্টারপ্রিটেশনের অনেক স্কোপ রেখে দেয়। তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় দাবি ছিল যে এই টেকনোলজি ফ্যাসিলিটির যে ভায়োলেন্সগুলো হচ্ছে সেটাকে যাতে নুয়ান্সলি হচ্ছে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। এবং সেই প্রেক্ষিতে আমাদের একটা দাবি ছিল যে এই যৌন সহিংসতা যেগুলো অনলাইনে হচ্ছে তাদের সংজ্ঞাগুলোকে যাতে অ্যাটলিস্ট আইনের মধ্যে ইনক্লুড করা যায়। এবং তার প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে 2025-এ যে অধ্যাদেশটি হয়েছে সেখানে বেশ কিছু সংজ্ঞা অলরেডি ইনক্লুডেড হয়েছে। আমরা জানি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়ালসকে সংজ্ঞায়িত করা হয়েছে আইনে, সেক্সটর্শনকে আইনে সংজ্ঞায়িত করা হয়েছে, রিভেঞ্জ পর্ন, যৌন হয়রানিকে সংজ্ঞায়িত করা হয়েছে এই আইনে। এরপরে আরেকটি যে দাবি সেটি হচ্ছে পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট যেটি আছে, সেখানে আসলে কয়েকটা জিনিস, মানে সেখানে চাইল্ড পর্নোগ্রাফি যে জিনিসটা আছে সেটা আছে, কিন্তু সেটাকে আরেকটু বিস্তারিতভাবে আলাপ করা সেখানে খুব জরুরি। এবং সেই সাথে আসলে পর্নোগ্রাফি ব্যাপারটাকে, মানে পর্নোগ্রাফি যে জিনিসটা ওখানে বলা হচ্ছে অশালীন উপাদান থাকতে হবে। সো এই অশালীন উপাদানটাকে আরেকটু সুন্দর, মানে আরেকটু ক্রিটিক্যালি যাতে এক্সপ্লেন করা যায়, কারণ অশালীন ব্যাপারটা অনেক বেশি সাবজেক্ট। রাইট। সো অনেক কিছুই অশালীন হতে পারে। এক্স্যাক্টলি। এবং ওই আইনটা যেহেতু 2012 সালের, ওখানে আসলে টেকনো বেসড পর্নোগ্রাফি কন্টেন্টের কথা আসলে খুব একটা ওরকম ভাবে বলা নেই। সো ওটাকে আসলে ইনক্লুড করাটা খুব জরুরি। সো প্রথম যে দাবিটি ছিল সেটা খানিকটা আমাদের জন্য ইমপ্লিমেন্টেড এবং বাস্তবায়ন হয়ে গেছে, যেহেতু 2025 আইনে অনেকগুলো সংজ্ঞাকে ইনক্লুড করা হয়েছে, কিন্তু পর্নোগ্রাফিক একটা এখনো পর্যন্ত আনটাচড আছে। আমরা চাই যে এটাকে আসলে একটু সংশোধন করা যায়। দ্বিতীয়ত যে প্রশাসনিক জায়গা থেকে, অবকাঠামো জায়গা থেকে যে পরিবর্তনগুলো আমরা চাই, আপনি যদি দেখেন যে আইন যদিও আছে, আমরা জানি যে
পুলিশ থানাতে গেলে আসলে ওই সংবেদনশীলতাটা আমরা পাই না, এবং বা আসলে পুলিশের কাছ থেকে যে ধরনের সাপোর্ট আমরা এক্সপেক্ট করি হ্যাঁ, আসলে সেরকম ধরনের চিত্রটা আসলে পুলিশ স্টেশনে গেলে আমরা পাই না। সো এখানে একটা ডেসপারিটি তো অবশ্যই আছে। আইন এক কথা বলছে, আবার বাস্তবতা অন্য ভিন্ন কথা বলছে। সো সেই জায়গা থেকে যে জিনিসটা আমরা বলছি অ্যাটলিস্ট যাতে সাব ইন্সপেক্টর পর্যন্ত যারা আছেন তারা যাতে ওই সংবেদনশীলতা কিভাবে এই সমস্ত অপরাধগুলোকে আসলে অপরাধজনিত ভুক্তভোগী যারা আছে তাদেরকে আসলে সংবেদনশীলভাবে ডিল করা যায়, সেই প্রশিক্ষণগুলো তাদের থাকা খুব দরকার। এবং সেই সাথে আমরা জানি যে এখানে অনেকগুলো এভিডেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনি কিভাবে এভিডেন্সগুলোকে কালেক্ট করছেন, কিভাবে প্রিজার্ভ করছেন, সেটার একটা বড়সড় ভূমিকা আছে। এবং অনেক ক্ষেত্রে এই জিনিসটাতে আমরা অনেক বড়সড় একটা চ্যালেঞ্জেসের মধ্যে পড়ি, কিভাবে এভিডেন্সগুলোকে প্রিজার্ভ করা যায়। সেই জায়গাটাতে আসলে একটা গাইডলাইন থাকা খুব দরকার এবং সেই জিনিসটা আমাদের একটা দাবির মধ্যে অন্তর্ভুক্ত। বাংলাদেশে এই সমস্ত যে তদন্তগুলো হয়, তদন্তের জায়গাগুলো খুব অল্প। আমি যদি বলি যে পিবিআই থেকে এই জিনিসগুলোকে তদন্ত করা হয়, অনেক সময় সিআইডির কাছে যায় এবং তাও অনেক বেশি সময় সাপেক্ষ এবং দেখা যাচ্ছে একজন ভুক্তভোগীকে প্রায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে এটা তদন্তের রিপোর্টের মাধ্যমে চার্জশিট ফাইল করার জন্য। তো সেই জায়গা থেকে আমাদের একটি দাবি হচ্ছে যে প্রত্যেকটি বিভাগে অ্যাটলিস্ট একটা সাইবার সেল যদি থাকে ইনভেস্টিগেশনের জন্য, যাতে করে এই ইনভেস্টিগেশনসগুলো অত্র জেলার মধ্যেই যাতে ইনভেস্টিগেশনস হয় এবং যার সময় সাপেক্ষ আইনি সুরক্ষা যাতে ভুক্তভোগীরা পায়। তো আইনের মধ্যে কিন্তু এটা বলা হয়েছে যে ফরেন্সিক এভিডেন্সগুলোকে প্রিজার্ভ করতে হবে। এখানে এটা একটা এখানে শ্যাল বলা হয়নি, যাতে করে এটা বাধ্যবাধকতা আসলে খুব একটা নেই। তো যার কারণে এখানে একটা রিসোর্সের একটা ব্যাপার আছে সরকারের জায়গা থেকে, যেটা কিনা অনেক বড় একটা ব্যাপার। সো এই জায়গাটাতে আসলে নিশ্চিত করা খুব দরকার, যাতে করে আসলে আইন যদিও আছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত ভুক্তভোগীরা আসলে এই ধরনের চ্যালেঞ্জেসের মধ্যেই থাকবে। এরপরে থার্ড যে দাবিগুলো সেটি হচ্ছে যে স্কুল পর্যায়ে ডিজিটাল লিটারেসি যাতে কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, এটা খুব খুব জরুরি, খুবই জরুরি। কারণ আসলে এখন আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে এটা, এবং যখন আমার প্রাত্যহিক জীবনের অংশ একটা বিষয়কে আমি না জেনে না বুঝে ব্যবহার করছি, তাহলে তো আমাকে কেন আসলে অনেক কিছু শেখাচ্ছে স্কুলে, তাহলে সো আমার এটাও এখন শেখাটা খুব দরকার। এক্স্যাক্টলি। সো ওই জায়গাটা থেকে আমাদের একটা অ্যাডভোকেসি আছে, যাতে করে এডুকেশন ইনস্টিটিউশন যেগুলো আছে, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের, সেখানে যাতে আইসিটির যে বইটি আছে ওখানে যাতে একটা চ্যাপ্টার যাতে ডিজিটাল লিটারেসি অন্তর্ভুক্ত করা হয়। ভেরি গুড। সো এই কয়েকটা দাবিকে সামনে রেখে আসলে আমাদের কাজগুলো হচ্ছে। আমরা এর প্রেক্ষিতে আসলে আমাদের যে বার্ষিকী যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে হাতে নেই এবং অ্যাডভোকেসির কাজগুলো করে থাকি। ভেরি নাইস, ওয়েল ডান। যেইভাবে আপনারা চিন্তা করেছেন এটা আসলে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এখানে একটু জানতে চাইবো যে এখন পর্যন্ত আপনারা যে সকল উদ্যোগগুলো নিয়েছেন তাতে আসলে কতটুকু সফল হলেন, কি কি জায়গাগুলোতে আপনারা সফল হতে পারলেন সেটা একটু জানি। সফলতার জায়গা থেকে যে জিনিসটি প্রথমে বললাম যে আইনে আমরা এই জিনিসটাকে আসলে অন্তর্ভুক্ত করতে পেরেছি, যেটা কিনা আমাদের জন্য একটা বড় পাওয়া। কারণ আমরা যেটা বলছিলাম যে কয়েক বছর আগে এই জিনিসটা নিয়ে খুব একটা আলাপ হচ্ছিল না, এবং এখন যদি দেখেন তাহলে এখন বেশ কয়েকটা স্ট্যাটিস্টিক্স আসছে, পরিসংখ্যানের গতভাবে গবেষণা হচ্ছে অনেক বেশি, এবং ফ্যাক্ট চেকিং হচ্ছে, এবং নারীদের যে সোশ্যাল মিডিয়াতে যে ব্যাকলেশগুলো ফেস করছে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলাপ হচ্ছে। সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে আমরা মানুষজনকে কথা বলার অ্যাওয়্যার করতে পেরেছেন এবং কথা বলার একটা সুযোগ করে দিতে পেরেছেন, সেই সাহসটা যোগাতে পেরেছেন। একদম। এবং সেই সাথে আমি যদি একটুখানি আইনি সহায়তার জায়গা থেকে একটু যদি বলি, আমাদের শুরুতে যে আইনি সহায়তাটা আমরা দিতাম সেই জায়গা থেকে আমাদের এই অ্যাডভোকেসি বা এই প্ল্যাটফর্মের যে প্রচারণাগুলো আছে তার প্রেক্ষিতে যে কাজটি হয়েছে, আমাদের কাছে আসলে ভুক্তভোগীরা এসে পরামর্শ চাচ্ছেন আমাদের সাথে। খুব সম্প্রতি আমাদের সাথে ভিকটিম সাপোর্ট সেন্টার আমাদের প্ল্যাটফর্মের সাথে কোলাবোরেটিভলি কাজ
কাজ করা হচ্ছিল, আমরা প্রশিক্ষণ দিচ্ছিলাম আমাদেরকে, এবং ওনারা খুবই আগ্রহের সাথে প্রশিক্ষণগুলো নিচ্ছিলেন যে আসলে এই ধরনের ঘটনাগুলোকে কিভাবে ডিল করা যায়, একজন পুলিশ হিসেবে একজন ভুক্তভোগীর সাথে কিভাবে কথা বলা যায় এই জায়গাগুলো থেকে। এবং আমাদের আরেকটি যে কার্যক্রম সেটি হচ্ছে যে এই যে পুলিশ প্রশাসন যারা আছে তাদের সাথে আসলে একাত্ম হয়ে কাজ করা, এবং যাতে করে একটা কোলাবোরেটিভ একটা এনভায়রনমেন্ট হয়, যে আমাদের কাছে যে কেসেসগুলো আছে বা এক্সপিরিয়েন্সগুলো আছে যাতে ওরাও জানতে পারে, এবং ওনাদের মাধ্যমে আমরাও যাতে শিখতে পারি যে এই ধরনের সার্ভিসেসগুলো এখনো আছে যেগুলো আমরা হয়তো জানি না। আরেকটু মানবিক হোক আর কি। একদম একদম একদম। সো লিগ্যাল সাপোর্টের জায়গা থেকে এটি আরেকটি। আমরা খুব সম্প্রতি আরেকটি যে জিনিস করছিলাম সেটি হচ্ছে যে, যেটা বলছিলাম যে এই আলাপগুলো আপনি দেখবেন যে জাতীয় পর্যায়ে খুব হচ্ছে, যতক্ষণ হচ্ছে জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে আপনি কিন্তু এই আলাপগুলো শুনতে পাবেন না, এই একদমই না। ধরনের কোনো প্ল্যাটফর্মও নাই যে এই আলাপগুলোকে করার জন্য, বা এটা নিয়ে যে আসলে কথা বলা যায় সেই অ্যাওয়ারনেসটাও ক্রিয়েট করার মতো আসলে সিচুয়েশন জেলা পর্যায়ে বা মানে গ্রাম পর্যায়ে তো নাই বললেই চলে। একদমই নাই। কিন্তু সবাই কিন্তু ঠিকই ওই মোবাইল ফোনটা ব্যবহার করছে, এবং সবাই এই সহিংসতার শিকারও হচ্ছে। সেখানে আসলে জেলা বিভাগ জাতীয় পর্যায়ে চিন্তা করা হচ্ছে না, রাইট? একদম। সো সেই জায়গা থেকে আমাদের যে কাজটি সেটি হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা আছে সেটাকে আসলে জেলা পর্যায়ে যাতে এক্সপান্ড করা যায়। আমরা আমাদের অনেকগুলো জেলাতে প্রায় 19 থেকে 20টা জেলাতে আমরা এই প্ল্যাটফর্মের সাথে যারা আগ্রহ বোধ করছে যে প্ল্যাটফর্মের সাথে কাজ করা যেতে পারে, আমরা ওদের সাথে বসে মিটিং করেছি এবং ওনাদেরকে বলছিলাম যে আমরা কি ধরনের কাজ করি, আমরা কেন ওনাদের সহায়তাগুলো চাচ্ছি, এবং সবাই দেখলাম অনেক বেশি আগ্রহী আমাদের সাথে কাজ করার জন্য। আগ্রহী না হওয়ার কোনো জায়গাই নেই, এত দারুণ একটা উদ্যোগ। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আসলে একটা কাজ যে এই জাতীয় পর্যায়ের আলোচনাটাকে স্ট্রিমলাইন করে যাতে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এই কাজগুলো হতে হতে আমরা যে কাজটা করতে যাচ্ছি আরেকটা বড় কাজ, সেটা হচ্ছে জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসির কাজগুলো। এখানে সাক্ষী এবং ভুক্তভোগী যারা আছে তাদের সুরক্ষার একটা ব্যাপার আছে, এবং এখানে ওই যে প্রমাণগুলোকে সংরক্ষণ করার একটা বড়সড় একটা জায়গা আছে। সেই জায়গাগুলোতে আসলে কাজ করার অনেক বড় একটা সুযোগ আছে, এক বড় একটা জায়গা আছে, সেই জায়গাগুলোতে আসলে কথা বলার কাজ করে যাচ্ছে এটা। ভেরি গুড। আপনারা যেহেতু আসলে আগাচ্ছেন এবং যেমন করে চিন্তা করেছেন, যত দূর পর্যন্ত এখন পর্যন্ত কাজ করেছেন, আই এম শিওর যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাও খুবই সুস্পষ্ট এবং খুবই সুন্দরভাবে আপনারা আগাচ্ছেন। একটু কি জানতে পারি যে আপনাদের ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে, সামনে এগিয়ে যাওয়ার পথটা কেমন ভাবে দেখছেন আপনারা? সো আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে যে এই ধরনের যে আইনগুলো আছে সেগুলোকে আসলে পর্যালোচনার একটা জায়গা অবশ্যই আছে, এবং সেগুলো ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে কি ধরনের ফাঁকগুলো আছে সেগুলোকে খোঁজার একটা বড় জায়গা আছে। সো দুঃখিত, সেই জায়গা থেকে যে কাজটা হচ্ছে আমরা একটা চেষ্টা করছি পলিসি ব্রিফ তৈরি করার। আইন তো অনেক সুন্দর কথাবার্তা বলে গেছে, সেই জায়গা থেকে মানে আমাদের আসলে কি কি বাস্তবিক জায়গা থেকে কাঠামোগত কি কি র্যাকিংস আছে সেটা নিয়ে আমরা একটা পলিসি ব্রিফ তৈরি করছি আমাদের প্ল্যাটফর্ম থেকে, যাতে করে সুনির্দিষ্ট সুপারিশগুলো আসে রেসপেক্টিভ অথরিটিসের মাধ্যমে, এবং এটা যাতে আমাদের জন্য একটা অ্যাডভোকেসি টুল হিসেবে কাজ করে পরবর্তীতে সরকারের সাথে এটা নিয়ে নেগোসিয়েশনের জন্য। আরেকটি যেটি কাজ সেটি যেটা বললাম যে আমাদের এই প্ল্যাটফর্মটাকে এক্সপ্যান্ড করে আমরা বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে নিয়ে যাচ্ছি, এবং ওখান থেকে যাতে ঘটনাগুলোকে ওই র্যাপিড রেসপন্সের জায়গাগুলো তৈরি করা এবং ওই মানুষগুলোকে আসলে ক্ষমতায়ন করা, যে দেখো তোমার এখানে যদি এ ধরনের ঘটনা হয় তাহলে তুমি এখানে যেতে পারবে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই ধরনের সহায়তার জন্য। সো এই মানুষ, আপনাদের কি কোনো টোল ফ্রি নাম্বার বা এই ধরনের কোনো কিছু করছেন যে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, বা সেটার কি সিস্টেম করা যেতে পারে? আমরা আপাতত যে কাজটি করছি সেটি হচ্ছে ব্লাস্টের যে হেল্পলাইনটি আছে সেটির মাধ্যমে আসলে আমরা সহায়তা প্রদান করার চেষ্টা করছি, এবং সেই সাথে আমাদের যে প্ল্যাটফর্মের মেসেজিং অপশন রয়েছে সেটির মাধ্যমে আমরা সহায়তা প্রদান করছি। এর পরবর্তীতে নিশ্চয়ই আমরা এই ধরনের একটা পরিকল্পনা আছে যে মানে এটা হচ্ছে আসলে নেসেসিটির উপর ডিপেন্ড করে আর কি। আমরা এখন পর্যন্ত যে ধরনের সহায়তাগুলো মানে যে ধরনের সহায়তার কল পাচ্ছি সেগুলো ওই হেল্পলাইন থেকে আমরা মিটিগেট করতে পারছি, মানে ওটা অত এখনো পর্যন্ত ওই ধরনের অ্যামাউন্ট আসেনি যে আপনাদের আলাদা করে চিন্তা করার জায়গা। তবে আমি শিওর যে যেভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের, তাতে করে আসলে আলাদাভাবেই আপনাদের একটা
হয়তো সাপোর্ট সিস্টেমের দরকার হবে। অ্যাট দ্য সেম টাইম এটাও আশা করি যাতে না লাগুক, কারণ এটাই আমাদের মনে হয় মূল মন্ত্র বা মূল মোটো, যে আমরা আসলে চাই না কেউ কোনো ধরনের সহিংসতার শিকার হোক। মনীষা, যেহেতু আপনি এই বিষয়টার সাথে অনেক একত্রিত হয়ে কাজটা করছেন, আপনি আসলে উদ্যোগী হয়ে কাজ করছেন, সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে মেইনলি আসলে নারীদের এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে হয়রানির শিকার হতে হয়, সেটার প্রতিকার পাওয়ার জন্য যখন তারা যান, কোনো আইনি সহায়তা পেতে চান যখন, মূলত আসলে কি ধরনের প্রবলেমের সম্মুখীন তারা হন? অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হন। প্রথমত যে জিনিসটি, সেটি হচ্ছে যে এই জিনিসটা তো একটা ট্যাবুই ধরতে গেলে, কারণ কয়েকদিন আগে একটা মিটিংয়ে বসছিলাম, ওখানে শুনছিলাম যে যখন আপনি কিশোরী থাকেন তখন প্রথমত ফেসবুক চালানো, সোশ্যাল মিডিয়া চালানো, এটা খুবই অন্যায় একটা কাজ এবং লুকিয়ে লুকিয়ে করতে হয় কাজটা, এবং আপনি যদি ভুলক্রমে ওখানে কারোর সাথে রিলেশনে জড়িয়ে যান তাহলে তো খুবই গেল, সব জীবন শেষ। হ্যাঁ, এবং এই মানুষটাকে বিশ্বাস করে যদি কোনো ধরনের ঠকে যান, অপরাধের, হ্যাঁ, তাহলে তো সে আর বলারই কোনো স্কোপই পাচ্ছে না কোথাও কাউকে গিয়ে, কারণ সে তার আশেপাশে কোনো ধরনের অলরেডি 3টা অপরাধ সে করে ফেলেছে। এবং এটার জন্য যেটা হয় যে প্রথমতই একটা বড়সড় একটা দেয়াল তাকে টপকাতে হবে আমাদের কাজ পর্যন্ত আসতে। পুলিশের কাজে যাওয়া তো আরো ভিন্ন কথা, রাইট? সো এবং ধরেন ইরেসপেক্টিভ অফ অল দিস বার্স, আমি কোনোভাবে সাহস জুটি আমি আসলাম। এরপরে যেটা হয় যে পুলিশের জায়গা থেকে যে প্রমাণের কথা বলছিলাম, অনেক জায়গাতে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে পুলিশ বলছে যে এই জিনিসটা একটা প্রিন্ট কপি নিয়ে আসেন, এবং আপনি যদি প্রিন্ট করতে চান, ধরেন আপনি কোথায় যাবেন প্রিন্ট? একটা দোকানেই যাবেন হয়তো, এবং সেই প্রিন্ট সে তো দেখে নিল, এক্স্যাক্টলি সেটা দেখে নিল, এবং এই প্রিন্ট কপিটা নিয়ে আসলেন, ওইটাও আপনি বাদ দিলেন, সেই প্রিন্ট কপিটা নিয়ে আসলেন, এবং দেখা গেল যে পুলিশ খুব অবহেলার সাথে বা একদমই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না দিয়ে ওটা টেবিলের উপরে রেখে দিল, এবং আমি যে এখানে সামনে দাঁড়িয়ে আছি আমার জন্য খুবই বিব্রত করে। অফকোর্স এটা একটা বড়সড় জায়গা একটা ভুক্তভোগীর জন্য, কারণ সে জিনিসটা আসলে বারবার ওই জায়গাটাতেই যাচ্ছে, বারবার আঘাতটা একটা জায়গায় এসে লাগছে। এরপরে যেটা দেখা যায় যে জিডি হয়তো করলো বা পুলিশের কাছে মানে এফআইআর হয়তো লঞ্চ হলো, কমপ্লেন হয়তো আদালতে গেল, এরপরে হচ্ছে তদন্তের পালা, যেটা আমি বলছিলাম যে তদন্তের রিপোর্ট আসতে আসতে দেখা গেছে 6 মাস 1 বছর লেগে গেল, এবং এরপরে দেখা যাচ্ছে যে এটার আবার চার্জশিট গঠন হতে অনেক দেরি, কোর্টে শুনানি হতে সময়টা অনেকটা লম্বা, আবার দেখা যাচ্ছে যে ওখানে পারপিটেটরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো অনেকগুলো চ্যালেঞ্জেস, কিন্তু আপনি প্রতিদিন মানে আপনি গিয়ে আদালতে হাজির হচ্ছেন, আপনি প্রতিদিন গিয়ে পুলিশের কাছে ধর্ণা দিচ্ছেন যে এটার কি অবস্থা না অবস্থা। সো এটা আসলে কোনো ভুক্তভোগী আসলে চায় না যে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে আমি আদালতের বারান্দায় দৌড়াই কিংবা পুলিশ স্টেশন বারবার করে যাই, কে চায় যেতে? সো এটা একটা খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা জায়গা, যার কারণে আসলে ভুক্তভোগীরা খুব একটা বেশি উৎসাহিত বোধ করে না পুলিশের কাছে যেতে বা আইনি কোনো সহায়তা পেতে। আরেকটি যেটি সহায়তার জায়গা আছে সেটি হচ্ছে টেকনিক্যাল যে সাপোর্টসগুলো। আমার কোনো কন্টেন্ট হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হলো, আমি হয়তো চাচ্ছি যে এই কন্টেন্টটাকে যাতে টেক ডাউন করা হয়। এখানের মধ্যে যে একটা ডেসপারিটি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল রিসেন্ট আমাদের কাছে যে খুব কয়েকদিন আগে আমাদের কাছে একটা ইনসিডেন্ট আসলো যে একজন মেয়ে, তার হয়তো ছেলে বন্ধু হবে সেটা, হয়তো পার্কে হাঁটাহাঁটি করছিল এবং সামন টুক দ্য ভিডিও, এবং সে হচ্ছে ভিডিওটাকে পাবলিক করে দেয়, পাবলিক করলো, এবং সে আমাদের কাছে আসছে যে এই কন্টেন্টটাকে টেক ডাউন করার জন্য, কারণ অবশ্যই এটা তার কনসেন্ট ছাড়াই এটাকে পাবলিশ করা হয়েছে। সো এরপরে মনীষা, এই ধরনের ঘটনা এখন অহরহ ঘটছে। হয়তো কোনো একটা কাপল রিক্সায় করে যাচ্ছে, আমি পাশের রিক্সা থেকে অথবা আমি একজন পথচারী, আমি সুন্দর করে রিক্সার ভিডিওটা করে নিলাম, কেউ হয়তো দাঁড়িয়ে কথা বলছে, আমি জাস্ট ভিউ পাওয়ার আশায়, এখন তো মানুষ আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে আয় ইনকাম করতে পারছে, এবং সেই জায়গাটাতে থেকে না আসলে মানুষ
হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলছে যে আমি কি করতে পারি আর কি না করতে একদম। পারি, এবং সোশ্যালি যে ওই মানুষটা কতখানি হেয় প্রতিপন্ন হচ্ছে সেইটুকু পর্যন্ত কেউ চিন্তা করছে না। সো এই যে ইনসিডেন্টটাকে আমাদেরকে বলা হয় যে এটা যদি কোনোভাবে টেক ডাউন করছে, আমরা আমাদের এই ইনসিডেন্টটা আমরা রেফার করি ডিজিটাল রাইটসকে, ডিআরএল-কে, এবং এরপরে ওনারা আমাদেরকে বলে আপু এই জিনিসটা তো টেক ডাউন হবে না। কেন? আমরা বলি কেন? হ্যাঁ কেন, একই কথা আমার বলছে, এখানে তো কোনো নুডিটি নাই, এখানে কোনো অলরাইট, ইয়েস, এখানে তো দুজন মানুষ স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করছে। এটা আসলে সোশ্যাল মিডিয়া মানে যেই প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে তারা এটাকে অফেন্সিভ কোনো কিছু মনে করছে না, সো এটাকে নামাতে পারবে না। এক্স্যাক্টলি। সো মানে এই চ্যালেঞ্জেস গুলো আমাদের কাছে আছে। আর রিসেন্টলি আরো একটা সেম জিনিস আমরা বলেছিলাম যে stopincir.org নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে কিনা ফর এক্সাম্পল আপনাকে যদি কোনো একটা কন্টেন্ট দিয়ে থ্রেট করে যে এটা আমি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবো, সো দেয়ার ইজ আ ওয়েবসাইট যেখানে কিনা আপনি আপনার কেসটাকে রেজিস্টার করলে, আপনার এই ছবিগুলো যদি আপনার কাছে থাকে, আপনি যদি কেস রেজিস্টার করেন, দেন দিস রেজিস্ট্রেশন উইল বার ইউ যে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলোকে ফার্দার আপলোড করতে। সো সেম আমরা ওনাকে রেফার করলাম এবং সে কেস রেজিস্টার করলো। বাট দেন অ্যাগেন ওর একটা ছবি, মানে ওর চেহারার একটা ছবি পাবলিশ হয়। আমাকে এসে জিজ্ঞেস করা হচ্ছে যে আপু আমি তো করলাম, আমি তো শিখছি, কিন্তু হলো কি করে তাহলে? আমি ওদেরকে মেল করলাম যে এরকম মানে এটা হাউ ইট ডাজ নট ওয়ার্ক। উনি আমাকে বললেন যে এখানে তো নুডিটির কোনো কিছু নাই, যার কারণে ইট জাস্ট এ ফেস, সো যার কারণে এটা পাবলিশ হয়ে গেছে। সোশ্যাল প্রতিবন্ধকতা ওই প্ল্যাটফর্মের মানে দিনে দিনে আসলে অনেক কিছু তারাও এক্সপিরিয়েন্স করবে এবং তারাও আসলে তখন হয়তো চেঞ্জেস গুলো আনবে, তখন হয়তো একটু সহজ হয়ে আসতে পারে। বাট আসলে সময়ের সাথে সাথে প্রযুক্তি অনেকটা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যায়, আমাদেরও আসলে তার পেছন দৌড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আমি একটুখানি আপনাদের প্ল্যাটফর্মের মানে যেহেতু সময়ের কিছু বাধ্যবাধকতা থাকে, তাই একটু ক্লোজিং এর দিকে যেতে হবে। মনীষা, আমি একটু জানতে চাই যে ইয়াং জেনারেশন আপনাদের এই প্ল্যাটফর্মের সাথে কিভাবে যুক্ত হতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম আসলে এই সকল সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যে যার জায়গা থেকে কি ধরনের উদ্যোগ নিলে আসলে এই সাইবার সিকিউরিটির জায়গাটাতে আমরা একটু সিকিউর থাকতে পারবো? আমার মনে হয় ইয়াংরা যেভাবে যুক্ত হতে পারে, আমরা যে অ্যাওয়ারনেসগুলো করছি বা লিটারেসির যে জায়গাগুলোতে কাজ করছি, সেখানে আসলে সেই জায়গাটাতে ওই সেশনসগুলোর সাথে অংশগ্রহণ করে সেশনসগুলোতে, এবং সেই সাথে আমাদের যে ফেসবুকের কাজগুলো হচ্ছে সেগুলোতে একটু যাওয়া, গিয়ে দেখা, কারণ ওখানে অনেকগুলো অ্যাওয়ারনেস রিলেটেড কত ছোট ছোট ক্লিপস আমরা দেই, এবং সেই সাথে তার আশেপাশে বন্ধু বান্ধবকে জানানো যে এই ধরনের সাহায্যগুলো আছে, তোমাদের কোনো ধরনের সমস্যা হলে তোমরা এদেরকে রিচ করতে পারো। ব্যক্তিগত জায়গা থেকে সুরক্ষার যে জায়গা, সেটা থেকে আসলে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক বেশি আনরেগুলেটেড ব্যবহার করি। সেটা হতে পারে মানে ডুম স্ক্রলিং থেকে শুরু করে শিট পোস্টিং যেটা বলে, ওইটা থেকে শুরু করে এবং মানুষজনের সাথে ওভার ইন্টারাকশনের যে জায়গাটা সেটা, এবং দেখা যাচ্ছে যে নতুন আজকে একটা কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার বাজারে আসছে, আমি ধুপধাপ সেটা ইউজের জন্য অস্থির হয়ে যাই, এবং ট্রেন্ডে হচ্ছে গা ভাসিয়ে দেওয়া, গো উইথ দ্য ফ্লো না, যে আসলে সামটাইমস একটু টাইম নিয়ে আসলে বুঝে শুনে একটা জায়গায় পা বাড়ানো উচিত। এটা খুব দরকার। যে জিনিসগুলো ছোট ছোট যে সচেতনতার যে জায়গাগুলো বা ছোট ছোট যে মেজার্সগুলো নেওয়া খুব দরকার। আমার ফোনটাকে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্যে রাখা, যাতে করে ধুপধাপ কেউ এসে এটাকে আসলে অ্যাক্সেস করতে না পারে, রিয়েল টাইম ছবি টবি পোস্ট না করা, রিয়েল টাইম চেক ইন পোস্ট না করা, রিয়েল টাইম ছবি পোস্ট না করা, সেই সাথে পাসওয়ার্ডটাকে স্ট্রং রাখা, যাতে করে ফোনটা হ্যাক হতে আসলে বেঁচে যায়, আমার পার্সোনাল ইনফরমেশন কোথাও না দেয়া। যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ডক্সিং এর মতো জিনিস অনেক বেশি হচ্ছে, আমার খুব পার্সোনাল ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে আমি নিজ থেকে যাতে না দেয়। আমাদের কাছে একটা প্রবণতা আছে যে যদি রেজাল্ট ভালো করে আমরা সমস্ত কিছু ছবি সুন্দর করে মার্কশিটটা পর্যন্ত দিয়ে দেই,
এবং আমি বুঝছি না যে ওখানে আমার মার নাম, বাবার নাম, আমার রোল নাম্বার থেকে শুরু করে আমার স্কুল থেকে শুরু করে সবকিছুই আছে। সো এই জিনিসটা যদি আমি নিজ থেকেই করি তাহলে আমার জন্য তো পারপিটেটর বসেই আছে। ওটিপি কারোর সাথে শেয়ার না করা, ওটিপি ইজ এ ভেরি পার্সোনাল জিনিস। পাসওয়ার্ড কাউকে না দেয়। আমরা জানি যে অনেক ক্ষেত্রে যে জিনিসটা আমরা খুব বেশি দেখে থাকি যে কোনো ধরনের প্রেম সংক্রান্ত কোনো রিলেশনে গেলে আমরা দিতেই হয়, বাধ্য হয়ে যায়। কখনো কখনো ওভার লাভ থেকে করি আমরা, আবার কখনো কখনো দেখা যায় ওভার প্রেশার থেকে করি, বাট কোনো কিছুতেই আমাদের চাওয়াও উচিত না, দেওয়াও উচিত না। হ্যাঁ, কারণ এগুলো খুবই পার্সোনাল, রাইট? এবং এগুলো পরবর্তীতে এই জিনিসগুলো আসলে ওয়েপেন হিসেবে কাজ করবে আপনার প্রাইভেসিকে ইনভেড করার জন্য। সো এই ছোট ছোট জিনিসগুলো যদি মাথায় থাকে, আমার মনে হয় অনেকটা ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে আসলে কন্ট্রোল রাখতে পারি। আমরা হয়তো নিজেদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলবার ক্ষেত্রে কিছুটা হলেও লাগাম টেনে ধরতে পারি। মনীষা, যখনই মানে তোমার সাথে কথা বলি, এটা আমার আসলে ভীষণ রকমের ভালো লাগা কাজ করে, কারণ ইউ এক্সপ্লেইন সো ওয়েল অ্যান্ড তোমার কাজগুলোই এমন যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে কথা আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সময় বলছে আজকের মতো এন্ড করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের উদ্যোগগুলোর কারণে হয়তো আমরা এখনো পর্যন্ত বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। খুব ভালো থেকো, আবার কথা হবে। সুপ্রিয় দর্শক, আমরা কি চাই? একটু ভালো থাকতে চাই, এবং সেই ভালো থাকার ক্ষেত্রে আসলে মনীষা আজকে অনেকগুলো উপায় বলে দিলেন যে কেমন করে আমরা আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব এবং সাইবার বুলিংয়ের হাত থেকে কিংবা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার হাত থেকে নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারি, সেই বিষয়গুলো যেমন করে আপনারা মাথায় রাখবেন, তার পাশাপাশি এটাও মাথায় রাখবেন যে আমাদের আইন আমাদের সাথে রয়েছে এবং সেই সাথে সরকারি বেসরকারি সংস্থাগুলো আসলে আমাদেরকে সহযোগিতা করার জন্য নানান উপায় নিয়ে বসে আছে। জাস্ট একটু সঠিক জায়গাটাতে চলে যাওয়া, এবং এমন করেই যেন আমরা আসলে সঠিক জায়গার সন্ধান পেয়ে যাই এবং সর্বোপরি যে কোনো রকমের সমস্যার সম্মুখীন হওয়া থেকে যাতে নিজেদেরকে আটকাতে পারি, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো ব্লাস্ট সংলাপ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।